তাহলে আজকের এই ক্লাস অনিয়ন্ত্রিত শিক্ষার ইংরেজি টার্মটা হচ্ছে ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশন, ওকে। এই যে অনিয়ন্ত্রিত শিক্ষা, যে আমি বললাম অনিয়ন্ত্রিত শিক্ষা, এটার ইংরেজি টার্ম ইনফর্মাল এডুকেশন। এটার সাথে তোমরা প্রত্যেকেই পরিচিত। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, স্যার বিষয়টা কি? আপনি বলছেন আমরা প্রত্যেকেই পরিচিত, অথচ আমাদের না মনেই পড়ছে না, বিষয়টা কি? একটু যদি হিন্টস দিয়ে দেন, একটু দেন, হ্যাঁ একটু না, আমি অনেকটাই দিয়ে দেবো। তাহলে দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষা, আমি যদি একটু তোমাদেরকে আগে ধারণাটা দিই, কনসেপ্টটা যদি তোমাদের কাছে ক্লিয়ার করি, তারপর আমি অনিয়ন্ত্রিত শিক্ষা কি বা এর সংজ্ঞা কি, মনোবিজ্ঞানী শিক্ষাবিদরা কি কি বলেছেন তারপরে আসবো। আগে কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো, আজকে আমরা এই বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছি। আচ্ছা, প্রাচীন যুগের কথা একটু ভাবো তো। প্রাচীন যুগের মানুষদেরা বা আদিম যুগের মানুষেরা কি করত? তারা নিজেদের লজ্জা ঢাকার জন্য বা নিজেদের পেট ভরার জন্য, একটু খাদ্যের জন্য বা বাসস্থানের জন্য তারা কিন্তু লড়াই করে, পরিবেশের সাথে লড়াই করে বা বনে বাদারে বিভিন্ন হিংস্র পশুদের সাথে লড়াই করে কিন্তু তারা জীবনযাপন করত। এই যে তারা যে লড়াই করত বা তারা লজ্জা ঢাকার জন্য বলো, তারা যে পোশাক পরিচ্ছদগুলো পরতো, বিভিন্ন গাছের পাতা দিয়ে পোশাক পরিচ্ছদ পরতো, আমরা প্রত্যেকেই ইতিহাসে পড়েছি এই বিষয়গুলো। তাদের পেট ভরার জন্য, মানে একটু খাদ্যের জন্য তারা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, যা পেত তাই খেত, প্রচুর কাঁচা মাংস খেত, ফলমূল খেত। মনে আছে তোমাদের? ইতিহাসে প্রত্যেকেই পড়েছো, ক্লাস 6, 7, 8, 9 এরকম প্রত্যেকটা ক্লাসেই তোমরা পড়ে থাকবে এগুলো। তাহলে তাদের কাছে শিক্ষা বলতে কি বোঝাতো? এখনকার মতো শিক্ষক, এখনকার মতো পাঠ্যক্রম, এখনকার মতো বিদ্যালয় এসব কি ছিল? তারা কি কিছু বুঝতো? না। তারা কি বুঝতো? যে আমাকে এই পরিবেশে বেঁচে থাকতে গেলে বা এই পরিবেশে অভিযোজন করতে গেলে আমার যেটা দরকার, যেটুকু দরকার আমার সেটুকু হলেই হবে। ওরকম এই ডিগ্রি অর্জনের শিক্ষা বা বিভিন্ন শিক্ষা, পিএইচডি, এমএ, বিএ, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, এসব কিন্তু তারা বুঝতো না বা সেই সময় সেগুলো ছিলও না। রাইট? বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে আমি কি বলছি, মানে ব্যক্তি যেখানে কোনো পাঠ্যক্রম ছিল না, যেখানে কোনো শিক্ষক ছিল না, যেখানে কোনো শিক্ষালয় ছিল না, কিন্তু তাকে পরিবেশে টিকে থাকার জন্য বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে তাকে শিক্ষা লাভ করতে হতো। কেমন শিক্ষা লাভ করতে হতো? যেখানে কিনা সে পরিবেশে বেঁচে থাকার জন্য, বিভিন্ন খাদ্য গ্রহণের জন্য বা তার লজ্জা ঢাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই সে কিন্তু শিখত বা সেটুকুই পরিবেশ থেকে অর্জন করত। এটাই অনিয়ন্ত্রিত শিক্ষা। বুঝতে পারলে? একদম সিম্পল, এটাই অনিয়ন্ত্রিত শিক্ষা। আমি যদি তোমাদের সংজ্ঞাগুলো যখন বলবো, মানে বিভিন্ন মনোবিদ বা বিভিন্ন শিক্ষাবিদদের যে সংজ্ঞাগুলো রয়েছে, সংজ্ঞাগুলো যখন বলবো কি না, তখন যে সংজ্ঞার লাইনটা বলবো, আমি এই যে কনসেপ্টটা বললাম বা এই যে গল্পটা তোমাদেরকে শোনালাম, আদিমকালের মানুষরা কিভাবে শিক্ষা লাভ করতো বিভিন্ন পরিবেশ থেকে বা সমাজ থেকে, হিংস্র পশুদের সাথে লড়াই করে বেঁচে তারা তো নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখতো, নিজেদের লজ্জা ঢাকার জন্য তারা গাছের পাতা পড়তো, এরকম করতো। আমরা প্রত্যেকেই জানি, ফলমূল খেয়ে তারা বেঁচে থাকতো, কাঁচা মাংস খেত, বনে জঙ্গলে পশু পাখি এসব হত্যা করে তারা কাঁচা মাংস খেত। এখনকার মতো বাড়িতে একদম স্পাইসি চিকেন, মাটন এসব কি করে খাওয়া যেত? না। তখন যা পেত, যাকে মারতো সঙ্গে সঙ্গে তাকে হয়তো একটু হলে আগুনে ঝলসে, যখন আগুনের ব্যবহারটা শিখলো সেখানে আগুনের ঝলসে সেটাকে খেত। তাই তো? অনেকে হয়তো ভাবছো যে স্যার আপনি এডুকেশন পড়াচ্ছেন না হিস্ট্রি পড়াচ্ছেন? হ্যাঁ, দুটোই পড়াচ্ছি। কেন? আমি বললাম এডুকেশনকে মাদার সাবজেক্ট বলা হয়। আমি প্রথম যে ক্লাসগুলো তোমরা যারা করে থাকবে তাদেরকে আমি বলেছি, এডুকেশন সাবজেক্টটা এমন যেখানে কিনা প্রত্যেকটা বিষয়ের সংমিশ্রণ রয়েছে। ওকে, তাহলে বুঝতেই পারলে অনিয়ন্ত্রিত শিক্ষাটা কি? যেখানে কোনো শিক্ষালয় থাকবে না। শিক্ষালয় মানে কি? বিদ্যালয়, তাই তো? যেখানে কোনো বিদ্যালয় বা শিক্ষালয় থাকবে না, যেখানে কোনো শিক্ষক থাকবে না, যেখানে কোনো পাঠ্যক্রম থাকবে না, মানুষ কি করবে? পরিবেশ থেকে বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে শিক্ষা লাভ করবে। সেটাকেই বলা হচ্ছে এক কথায় অনিয়ন্ত্রিত শিক্ষা। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে এবার আমি তোমাদের সংজ্ঞাগুলোতে চলে যাব। দেখো সংজ্ঞাগুলো কি হচ্ছে। সংজ্ঞাতে দেখো আমি বলছি, প্রথমে আমি বলবো কুমস কি বলেছেন, তোমরা কুমসটা লিখে নিতে পারো, COOMBS, বাংলাতেও লিখে দিলাম
কয়ে হস্যু ময়ে বয়ে দন্তে স, কুম্স। দেখো কুম্স কি বলেছেন, কুম্স বলছেন আমি ইংরেজি বাংলা দুটোই লিখেছি, যার যেটা পছন্দ হবে সে সেটা লিখে দিবে, কোনো অসুবিধা নেই। আর ছোট ছোটই সংজ্ঞাগুলো আছে। দেখো কুম্স বলেছেন ইনফর্মাল এডুকেশন ইজ এডুকেশন হুইচ টেক্স প্লেস অল দ্য টাইম ইনফর্মালি অর ইনসিডেন্টালি। মানে কি বলছে, যে শিক্ষা প্রক্রিয়া সবসময় অনিয়ন্ত্রিতভাবে বা অপরিকল্পিতভাবে, কি বললাম, যে শিক্ষা প্রক্রিয়া সবসময় অনিয়ন্ত্রিতভাবে বা অপরিকল্পিতভাবে ব্যক্তির জীবনে ঘটে থাকে। মানে আমি যে পরিকল্পনা মাফিক হ্যাঁ এটাই শিখবো বা এটাই করব ওরকম নয়, কিন্তু মানে অনিয়ন্ত্রিতভাবে বা অপরিকল্পিতভাবে হঠাৎ যে কোনো সময় ঘটে থাকে, সেটাকেই বলছেন অনিয়ন্ত্রিত শিক্ষা। মনোবিদ কুম্স কি বললেন, যে শিক্ষা প্রক্রিয়া অনিয়ন্ত্রিতভাবে বা অপরিকল্পিতভাবে ব্যক্তি জীবনে বা শিক্ষার্থীদের মধ্যে ঘটে থাকে সেটাকেই বলছেন অনিয়ন্ত্রিত শিক্ষা। এবার আমি যদি এটার উপর একটা এক্সাম্পল দিই, যেমন ধরো তুমি পরিবার থেকে কি শিখছো, তুমি যখন পরিবারে মা বাবার সাথে বা দাদা দিদি মাসি মেসো কাকু কাকিমা প্রত্যেকের সাথে যখন থাকছো পরিবারে, আমি পরিবার থেকে তারপর আস্তে আস্তে যাচ্ছি, পরিবারে যখন থাকছো তুমি কি শিখছো, বিভিন্ন অভ্যাস গঠন শিখছো, তাই না? তুমি কি শিখছো, সময় মতো দাঁত মাজা, সময় মতো কাজকর্মগুলো করা, সময় মতো স্কুল যাওয়া, সময় মতো স্নান করা, সময় মতো খাওয়া। এগুলো কোথা থেকে শিখছো? এগুলো তুমি পরিবার থেকে শিখছো। অথবা কোন প্রাণীর সাথে, কোন মানুষের সাথে, প্রাণী তো মানুষই হলো, তো কোন মানুষের সাথে কীভাবে কেমনভাবে কথা বলতে হয়, তুমি একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলবে, একজন বন্ধুর সাথে কিভাবে কথা বলবে, আবার তোমার মায়ের সাথে কিভাবে কথা বলবে বা বাবার সাথে কিভাবে কথা বলবে, এগুলো আমরা কোথা থেকে শিখি? প্রথমে পরিবার থেকেই কিন্তু শিখি। তারপর পরিবার থেকে বেরিয়ে তুমি যখন স্কুলে যাচ্ছ, সমাজে বিভিন্ন মানুষজনদের সাথে মিশছো, সেখানেও কিন্তু আমরা বিভিন্নভাবে শিক্ষা অর্জন করছি। আমি তোমাদের সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থ যখন আলোচনা করেছিলাম এগুলো কিন্তু বলে দিয়েছিলাম, ঘুরে ফিরে প্রায় একই ধরনের। তাহলে বুঝতে পারলে কুম্সের সংজ্ঞাটা, তিনি কুম্স কি বললেন, মানে যে কোনো সময় ঘটে থাকে সেটাই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। ওকে, এবার আরও একজনের কথা বলছি, ভারতীয় শিক্ষাবিদের একটা কথা বলি। ভারতীয় শিক্ষাবিদ জেপি নায়েক। ওকে, কি বললাম, জেপি নায়েক। জেপি নায়েক কি বলছেন, ইনি হচ্ছেন কিন্তু ইন্ডিয়ান। ওকে, কেউ আবার ফরেনার লিখে দিও না, ইন্ডিয়ান শিক্ষাবিদ কি বলছেন, জেপি নায়েক। তিনি বলছেন ইনসিডেন্টাল এডুকেশন মিনস অল দ্যাট ওয়ান লার্নস অ্যাজ এ কনকমিটেন্ট অফ গ্রোয়িং আপ ইন এ সোসাইটি। মানে কি, সমাজ জীবনের মধ্যে শিশু তার বৃদ্ধি বা বিকাশের সঙ্গে সঙ্গে যা কিছু শেখে তাই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা। জেপি নায়েক বলছেন সমাজ জীবনে একটি শিশু যখন বড় হচ্ছে, সেই বড় হওয়ার সাথে সাথে সে যা কিছু শিখছে, আমি তোমাদেরকে এর আগের একটা ক্লাস নিয়েছিলাম সেখানেই হয়তো বলছিলাম বিষয়গুলো, যে একটা শিশু ছোটোবেলায় যেমন আচরণ করে, আরেকটু বড় হলে যেমন আচরণ করে, আরেকটু বড় হলে যেমন আচরণ করে, আবার আরেকটু বড় হলে যেমন আচরণ করে। অর্থাৎ সমাজ জীবনে শিশু একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যেমন যেমন আচরণ করছে এবং আচরণের মধ্য দিয়ে সে যা কিছু শিখছে তা সবই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার ফল। বুঝতে পেরেছ? মানে শেখাটাই তো শিক্ষা, তাই না? তাহলে জেপি নায়েকের সংজ্ঞাটা কিন্তু এইটাই বলা হচ্ছে, মানে তিনি জীবন বিকাশে, একটি শিশু জীবন বিকাশের পর্যায়ে ছোট্ট থেকে বড় হওয়া পর্যন্ত সে যা কিছু শেখে, যা কিছু শিখছে সবই অনিয়ন্ত্রিত শিক্ষা। সব শিক্ষাকেই বলবো, সেই সমস্ত শিক্ষাটাকেই বলছি অনিয়ন্ত্রিত শিক্ষা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমি চলে আসবো একদম পরিবারের ভূমিকা। দেখতেই পাচ্ছ প্রশ্ন বোর্ডের মধ্যে যে এই শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা মূল্যায়ন করো। আচ্ছা, তার আগে আমি যদি তোমাদের ছোট্ট একটা কথা বলে দিই, আমি এখানে এই শিক্ষার একটা কথা উল্লেখ করেছি মাধ্যম, তাই না? মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা, তার মানে পরিবার থেকে আমরা শিখছি যা কিছু, সেগুলো কি অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। পরিবারটা কি, পরিবারটা হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। তোমরা কেউ আমাকে হয়তো প্রশ্ন করতেই পারো যে স্যার পরিবার ছাড়া কি আর কোনো কিছু নেই অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম? অনেক রয়েছে। কতগুলো নিবে? প্রচুর রয়েছে। গণমাধ্যম রয়েছে, পরিবার রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, ক্লাব রয়েছে, তোমার পরিবেশ রয়েছে, সামাজিক পরিবেশ যেখানে তুমি বড় হচ্ছ। এই সব কিছুই কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম।
এবার তোমাদের কাছেও আরও একটা প্রশ্ন হতে পারে, স্যার যদি পরীক্ষাতে পরিবারের ভূমিকা না দিয়ে অন্য কিছুর ভূমিকা দিয়ে দেয়, পয়েন্ট একই, শুধু একটু ঘুরিয়ে দিতে হবে। আমি যেভাবে পয়েন্টগুলো তোমাদের করেছি সেই পয়েন্টগুলো ঠিক একটু যদি ঘুরিয়ে দাও, মানে পয়েন্টের ভাষাগুলো, পরিবার দিয়েছি, ক্লাব থাকলে ক্লাব দিয়ে দিবে, বুঝতে পেরেছ? মানে ভেতরে তোমরা বুঝতে পারবে আমি যখন আলোচনা করব পরিবারের ভূমিকা, সেই ভূমিকাতে যে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলোর সাথে সাথে তুমি যাই আসুক না কেন পরীক্ষাতে, যেই মাধ্যমে আসুক না কেন, তবে বলে দিই আমি এক্ষুনি একটা শব্দ বললাম গণমাধ্যম, গণমাধ্যমটাও আমি তোমাদেরকে করিয়ে দেবো, কারণ ওটা একটু আলাদা আছে। গণমাধ্যম মানে কি, টিভি, নিউজ পেপার, এগুলোকেই তো আমরা গণমাধ্যম বলি, বুঝতে পেরেছ? তো এগুলো, এই প্রশ্নটাও আমি করিয়ে দেবো, টেনশনের কিছু নেই। তবে তোমাদের যতবার পরীক্ষাতে এসছে আমি দেখেছি, মানে 2015 সালের আগে, তোমাদের তো এটা 15 সালের আমি করাচ্ছি, তো 15 সালের আগেও যতবার এসছে তোমাদের কিন্তু পরিবারের ভূমিকাটাই এসছে। কেন, পরিবারটাই কিন্তু একজন শিশুর বিকাশের ক্ষেত্রে পরিবার কিন্তু গুরুত্বপূর্ণ মুখ্য ভূমিকা পালন করে, তার জন্যই পরীক্ষাতেও ওই পরিবারটাই দেয়, ওই ক্লাব বা ধর্মীয় প্রতিষ্ঠান এসব দেয় না, বুঝতে পেরেছ? তো পরিবারটাকে তোমরা কিন্তু ভালো মতো মানে একদম কনসেপ্ট ক্লিয়ার করে ভালো মতো নোটটা মুখস্থ করে রাখবে। নোটস আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ওকে? তাহলে দেখো, আমি মাধ্যমগুলো তো বলে দিলাম, তো সেই মাধ্যমগুলোর মধ্য থেকেই একটা মাধ্যম কি, সেটা হচ্ছে পরিবার, তাই তো? একটা মাধ্যম বললাম পরিবার, এই পরিবারের ভূমিকা আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের আমি ঠিক যেভাবে পয়েন্ট দিয়ে দিয়ে আলোচনা করি ঠিক সেইভাবেই আমি পয়েন্ট দিয়ে দিয়ে আলোচনা করব। দেখো, প্রথম পয়েন্ট আমি দিয়েছি প্রাথমিক আচরণের শিক্ষা। কি দিয়েছি? প্রাথমিক আচরণের শিক্ষা, ওকে? আচ্ছা, আমি এটা মিটিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। 1 নম্বর পয়েন্ট দিয়েছি প্রাথমিক আচরণের শিক্ষা, ওকে? তোমরা কিন্তু পয়েন্টগুলো লিখেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যারা গ্রুপে যুক্ত নাই তারা পয়েন্টগুলো লিখেই নিতে পারো। তবে হ্যাঁ, আমি কিন্তু বারবার বলবো, তোমরা যারা এখনও যুক্ত হওনি, তোমরা হয়তো ভাবছো যে স্যার এখানে ক্লাস দিয়ে দিচ্ছেন, গ্রুপে না যুক্ত হলেও হবে, তবে হয়তো ভুল ভাবছো, কারণ সব ক্লাস কিন্তু আমি পুরো পাবলিক অবস্থায় রাখবো না বা রাখছি না। কিছু কিছু ক্লাস প্রাইভেট হয়ে যাচ্ছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু আমি প্রাইভেট করেও রাখতে পারি। সেটা আমার উপর ডিপেন্ড করছে এবং স্টুডেন্টের ডিম্যান্ডের উপর ডিপেন্ড করছে, ওকে? আমার নিজস্ব ব্যক্তিগত বলে কিছু নেই, তবে স্টুডেন্ট ডিম্যান্ডের উপর ডিপেন্ড করছে। কারণ স্টুডেন্ট যদি চাই যে স্যার আপনি পাবলিক রাখুন, তবে পাবলিক রাখবো। স্টুডেন্ট যদি বলে যে না স্যার আপনি শুধুমাত্র আমরা এত কষ্ট করে ক্লাস করছি, সবাই যে যখন ইচ্ছা পারবে ক্লাস করে নেবে, এটা তো হয় না, আপনি প্রাইভেট রাখুন, তাহলে আমি প্রাইভেট রাখবো। কারণ স্টুডেন্ট যা বলবে, কারণ স্টুডেন্টকে নিয়েই আমি, সুতরাং স্টুডেন্টের কথা কিন্তু আমাকে শুনতেই হবে, ওকে? তাহলে দেখো, প্রথমে আমি 1 নম্বর পয়েন্ট বললাম প্রাথমিক আচরণের শিক্ষা। প্রাথমিক আচরণ মানে কি? দেখো, তুমি একটা শিশু, তুমি বলো বা আমি বলি বা তোমার ভাই বলো, দিদি বলো, যেই বলো না কেন, যে কোনো ব্যক্তি, সে তো একসময় শিশু ছিল, তাই না? আমরাও একসময় শিশু ছিলাম, তুমিও একসময় একটা ছোট্ট শিশু ছিলে। এবার একটি শিশু যখন সে পরিবারে জন্মগ্রহণ করে, তার পরিবারের মধ্য দিয়েই কিন্তু তার প্রথম কার্যকলাপ, প্রথম সামাজিক বিকাশ, প্রথম প্রাথমিক আচরণ, সেগুলো কোথা থেকে শিখবে? বিদ্যালয় থেকে, সমাজ থেকে? না, সেগুলো কিন্তু সব কিছুই পরিবার থেকে শিখবে। এই যে বাবাকে বাবা বলে ডাকা, মাকে মা বলে ডাকা, চিনতে পারা, কার সাথে, এই যে তারপর ধরো রীতিনীতি, আচার আচরণ, বাবার সাথে কেমন ব্যবহার করছে, মার সাথে কেমন ব্যবহার করব, ভাইয়ের সাথে বা দাদার সাথে কেমন আচরণ করব, এই সব কিছুই কিন্তু একটা পরিবার থেকেই সে প্রথমে শিখবে, বুঝতে পেরেছ? তাহলে পরিবারের ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি তো পয়েন্ট দিয়েছি এই শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা। তার মানে পরিবারের ভূমিকা, এই প্রাথমিক আচরণ, একজন শিশুর প্রাথমিক আচরণের শিক্ষা অর্জনের ক্ষেত্রে কিন্তু পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন রয়েছে সেটা তো আমি বলেই দিলাম, কারণ একটা শিশু যখন ছোট্ট থেকে বড় হচ্ছে, তার প্রথম স্টেজটাই কিন্তু পরিবার। সে পরিবারকেই যদি না পাই, তার কিন্তু সুষম বা যথাযথ বিকাশ কিন্তু হবে না। তাই তো তোমরা দেখবে অনেকেই রাস্তাঘাটে দেখা যায় যার পরিবার নেই, মা নেই, বাবা নেই,
তাদের দেখবে জীবনটা কিন্তু একটু অন্যভাবেই কাটে, তাই না? হয়তো আমাদের মধ্য থেকেও অনেকেই থাকতে পারি যার মা নেই, বাবা নেই, তাদের জীবনের যে কষ্টটা আমরা যদি একটু উপলব্ধি করতে পারি, তাহলে হয়তো একটু হলেও তাদের কষ্টটার সাথে আমরা নিজেদেরকে ফিল করতে পারবো, নিজেদেরকে রিলেট করতে পারবো। বুঝতে পেরেছো? সুতরাং পরিবারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা শিশু ছোট্ট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত পরিবারের প্রথম ভূমিকাই কিন্তু, মানে আমি যদি তার বড় হয়ে ওঠার ক্ষেত্রে প্রথম 1 নম্বরের যাকে দাঁড় করাবো তাকে কিন্তু পরিবার, কোনো বিদ্যালয় শিক্ষালয় নয়, পরিবারটাই কিন্তু সর্বপ্রথম। একজন মাই কিন্তু তার পাশে থাকেন, একজন বাবাই তার পাশে থাকেন। ছোট্ট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত তাকে সব কিছু মা বাবাই কিন্তু শেখান। বুঝতে পেরেছ? তাহলে প্রাথমিক আচরণের শিক্ষার ক্ষেত্রে পরিবারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট আমি তোমাদের দিয়েছি, খুব সহজ পয়েন্ট দিয়েছি, সু অভ্যাস গঠনের শিক্ষা সু অভ্যাস গঠনের শিক্ষা। দেখো এটাও খুব সহজ পয়েন্ট, নিশ্চয়ই বুঝতে পারছো। সু অভ্যাস গঠনের শিক্ষা। ওকে, তাহলে দেখো সু অভ্যাস গঠনের শিক্ষা মানে কি? একজন শিশু যখন জন্মগ্রহণ করলো, সে যখন ছোট্ট থেকে বড় হয়ে উঠছে, আস্তে 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 যখন সে তার বিকাশ হচ্ছে, বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তার মধ্যে যে অভ্যাসগুলো গঠিত হচ্ছে, কোন অভ্যাসগুলো? টাইম মতো সকালবেলা উঠে দাঁত ব্রাশ করা, দিনে 2 বার দাঁত ব্রাশ করা, সময় মতো মলত্যাগ করা, সময় মতো স্কুলে যাওয়া, সময় মতো স্নান করা, সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যাবতীয় সমস্ত যে অভ্যাসগুলো আমরা গঠন করি, সময় মতো খেতে যাওয়া। কেউ কি তোমাদের মধ্যে কেউ বলবে যে স্যার আমি সকাল দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমরা লাঞ্চটা করে নিই, 1টা থেকে 3টের মধ্যে, আর রাত্রে হচ্ছে আমরা রাত্রি 10টা থেকে 12টার মধ্যে ডিনার করে নিই, তাই তো? কেউ কি বলবে স্যার আমি ডিনারটা ভোর 4টার সময় করি? কেউ বলবে? বলবে না। কেউ কি বলবে স্যার লাঞ্চটা আমি সকাল 7টার সময় করি? কেউ বলবে না। সকাল 7টায় যেটা করি সেটা ব্রেকফাস্ট করি, তাই তো? তার মানে প্রত্যেকটা কিন্তু আমাদের একটা অভ্যাস গঠিত হয়েছে, যেখানে কিনা আমরা বিভিন্ন কাজগুলো যথাযথ সময়ে, উপযুক্ত সময়ে আমরা সেটা করতে পারি। তো এটা প্রথমে কে শেখাবে? পরিবার। তোমাকে পরিবারের সাথে মিশতে 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 তুমি কিন্তু শিখে যাচ্ছ, তাই না? পরিবারে মা কখন রান্না করছে, মা রান্না করে কখন খেতে দিচ্ছে, তুমি কি ছোট জন্ম নিয়ে নিয়ে ভেবে নিসলে যে মা তোমাকে 2টোর সময় খেতে দিবে বা 2:30টার সময় খেতে দিবে? না, তুমি আস্তে 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 দেখছো, দেখতে 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 তোমার মধ্যে একটা অভ্যাস হয়ে গেছে, তাই না? এই অভ্যাসটা গঠনে কিন্তু পরিবারের ভূমিকা অত্যন্ত কার্যকারী। বুঝতে পেরেছো? সুঅভ্যাস গঠনের শিক্ষা। নেক্সট আমি বলছি সামাজিক বিকাশ। নেক্সট আমি বললাম সামাজিক বিকাশ। সামাজিক বিকাশটা কি? এটাও খুব সুন্দর পয়েন্ট, তোমরা জানো সামাজিক বিকাশ নিয়ে এর আগে অনেকবার আলোচনা করেছি। দেখো সামাজিক বিকাশটা কি? সামাজিক বিকাশ বলতে আমরা কি বুঝি? তুমি যখন পরিবার থেকে একটু বড় হচ্ছ, পরিবারের মধ্যে তুমি যখন বড় হয়ে উঠলে, পরিবারের ভূমিকা তো তোমার সারা জীবন, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু পরিবারের থেকে যখন তুমি পার করে, পরিবার থেকে হয়তো একটু বড় হয়ে তুমি বিদ্যালয় জীবনে প্রবেশ করলে, বা তুমি সমাজের মধ্যে যখন চলাফেরা করছো, সেই সময় তোমার কিন্তু সামাজিক বিকাশ হচ্ছে। এবার তোমরা আমাকে প্রশ্ন করবে স্যার সামাজিক বিকাশ হচ্ছে মানে কেমন ধরনের সামাজিক বিকাশ হচ্ছে? দেখবে আমরা সমাজে যখন চলাফেরা করি, মানে আমরা বাড়ি থেকে রাস্তায় যখন বেরিয়ে যাচ্ছি, এই যে রাস্তা দিয়ে হাঁটছি, চলছি, বাজার যাচ্ছি, শপিং করছি, কোনো টিউশনে যাচ্ছি, বিদ্যালয়ে যাচ্ছি, যেখানে যাই না কেন, তাই তো? প্রত্যেকটা জায়গায়, সিনেমা হলে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় আমরা কি সমান আচরণ করি? আমরা কি সমান ব্যবহার করি? দেখবে কোথাও পার্কে গিয়ে, কোনো একটা পার্কে গিয়ে আমরা যখন বার্থডে সেলিব্রেট করি বা পার্কে গিয়ে যখন ঘুরতে যাই, সেখানে আমরা আনন্দে উল্লাস, মানে আনন্দিত হয়ে থাকি। সিনেমা হলে যাচ্ছি, ডান্স, তাই না? দারুণ অ্যাকশন মুভি, রোম্যান্টিক মুভি, এবার দারুণ ডান্স হচ্ছে, দারুণ আমরা সিটি মারছি সিনেমা হলে, এরকম আমরা করেই থাকি হামেশাই, তাই তো? তোমরা ভালো বুঝবে। তোমরা এখন আমিও যাই সিনেমা হলে, মিথ্যা কথা বলবো না। তো এই যে আমরা যে সিনেমা হলে যাচ্ছি, সিনেমা দেখছি, আনন্দ করছি, মজা করছি, কিন্তু আবার যখন কোনো শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কি আমি ডাং 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 করে নাচবো? নিশ্চয়ই নাচবো না। সেখানে শ্রাদ্ধ বাড়ির পরিবেশে কিন্তু আমাকে শ্রাদ্ধ বাড়ির পরিবেশের মতোই থাকতে হবে। আবার বিয়ে বাড়িতে কি আমি চুপচাপ বসে থাকবো?
থাকবো না। বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করবো, নাচবো, গাইবো, খাওয়া দাওয়া মানে একদম এলাহি ব্যাপার, তাই না? কিন্তু যেখানকার পরিবেশ, এগুলো তো একটা সামাজিক অবস্থান। এই সমাজে যখন আমরা চলাফেরা করছি বা সমাজের মধ্যে যখন আমরা মিশছি, সমাজের মানুষজনদের সাথে যখন মিশছি, তখন কিন্তু আমরা প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে তার ক্ষেত্র বুঝে কিন্তু আমরা ব্যবহার করছি বা আচরণ করছি। ফলেই তো আমাদের সামাজিক বিকাশ হচ্ছে। যদি আমাদের সামাজিক বিকাশ না হতো, তাহলে বিয়েবাড়িতে যেভাবে থাকতাম, টিউশন সেন্টারেও সেভাবে থাকতাম, স্কুলেও সেইভাবে থাকতাম, শ্রাদ্ধ বাড়িতেও সেইভাবেই থাকতাম, আবার বাড়িতে সেইভাবেও থাকতাম। তবে কিন্তু আমার সামাজিক বিকাশ হলো না। সামাজিক বিকাশ কোনটা? যেখানে সমাজের প্রত্যেকটা মানুষদের সাথে আমরা সমানভাবে, মানে যেখানে যেটা প্রয়োজন, যেভাবে যেখানে থাকা প্রয়োজন, ঠিক সেইভাবে আমরা থাকবো। যার সাথে যেমন ব্যবহার করা প্রয়োজন, যাকে যে সম্মান দেওয়া প্রয়োজন, আমরা সেইটাই করব। তবেই আমার সামাজিক বিকাশ ঘটবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো বলছি, আর একটা পয়েন্ট দিয়েছি 4 নম্বরের, 3 নম্বরের পর 4 নম্বর দিয়েছি। দেখো মানসিক বিকাশ। মানসিক বিকাশ কি? খুব সুন্দর পয়েন্ট দিয়েছি। মানসিক বিকাশ, এগুলো প্রায় তোমরা একই জিনিস পাবে, মানে আগের যে নোটসগুলো বা কিছু, সেগুলো তো প্রায় এই ধরনের কিছু পয়েন্ট আমি করিয়েছি তোমাদের। তাহলে দেখো মানসিক বিকাশ, মানসিক বিকাশটা কি? তুমি এই যে মানসিক বিকাশে পরিবারের কি ভূমিকা রয়েছে, তাই না? তাহলে দেখো একটা শিশু বা তুমি আমি যে এই পরিবারের মধ্যে বসবাস করছি, যে পরিবারের মধ্যে আমরা বড় হয়ে উঠছি, সেই পরিবারের কিন্তু আমরা একে অপরের দেখে আমাদের কিন্তু মানসিক বিকাশ ঘটে। কেমন? ধরো তোমার মায়ের শরীর খারাপ বা তোমার বাবার শরীর খারাপ, তোমার মধ্যে একটু হলেও কিন্তু চিন্তা হবে। তার মানে কি? এই যে চিন্তা, এই যে তুমি চিন্তা করছো, মাকে নিয়ে চিন্তা করছো, বাবাকে নিয়ে চিন্তা করছো, ঠাকুমা ঠাকুরদা, দাদু ঠাকুমা প্রত্যেককে নিয়ে যে চিন্তা করছো, ভাইকে বোনকে নিয়ে চিন্তা করছো, এটাই কিন্তু এই চিন্তাটা তোমার কোথা থেকে আসছে? তুমি পরিবার থেকেই কিন্তু শিখছো। তুমি যখন দেরি করে বাড়ি ফিরছো বা টিউশন থেকে তোমার দেরি হচ্ছে আসতে, তখন তোমার মা বা বাবা চিন্তা করছে। তুমি সেইটা থেকে শিখছো যে মা আমার আসতে দেরি হচ্ছে, মানে মা বাবা চিন্তা করছে। আবার ঠিক তেমনই এইটাই যখন তোমার ভাই বা বোন যখন বাইরে বেরোবে, কিন্তু কোনো কারণে আসতে লেট হচ্ছে, সে প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো কারণ হোক, তোমার মধ্যেও কিন্তু সেই চিন্তাটা আসবে, তাই না? তাহলে এই যে চিন্তাটা তুমি এই পরিবার থেকেই কিন্তু শিখতে পারছো বা অর্জন করছো। তারপর বিভিন্ন কল্পনা করছি, ধরো তুমি তোমার ভাইয়ের জন্মদিন, তুমি ভাইয়ের জন্মদিনে বা বোনের জন্মদিনে তুমি কি করবে? সারপ্রাইজ দিবে। তুমি সারপ্রাইজটা কিভাবে দিবে তার তুমি কিন্তু কল্পনা করছো, ভাবছো আমার ভাইকে এবছর আমি কিভাবে সারপ্রাইজ দেব। ওকে, তার মানে তুমি ভাইকে কি গিফট দিবে। এই যে এই সমস্ত কিছু, এই ভাই বোন, দাদু ঠাকুমা, মা বাবা, এরা কোথাকার? সবাই কিন্তু পরিবারেরই অন্তর্গত। তাহলে সুতরাং মানসিক বিকাশ কখন হয়? যখন তোমার মধ্যে চিন্তা করার ক্ষমতা থাকে, যখন তোমার মধ্যে কল্পনা করার ক্ষমতা থাকে, তখনই তো তোমার মানসিক বিকাশ হবে। না তো মানসিক বিকাশ কোথা থেকে হবে? আকাশ থেকে হবে না। তার মানে তোমার চিন্তা করার ক্ষমতা বা তোমার মধ্যে যুক্তি দেওয়ার ক্ষমতা সব কিছুই যখন থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমার মানসিক বিকাশ হবে। এবার মানসিক বিকাশের ক্ষেত্রে আমি ছোট্ট আরও একটা লাইন উল্লেখ করেছি যে একটি শিশুর যখন সে বাচনিক, মানে সে যখন কথা বলতে শেখে বা সেই কথা বলার ক্ষেত্রে পরিবারের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখবে আমি যখন জন্মগ্রহণ করে একটা শিশু যখন মা বা বাবা বা মাম্মা বলতে শেখে, সে কিন্তু স্কুল থেকে বা বিদ্যালয় থেকে সেটা শেখে না, তাই না? সে সেটা কোথা থেকে শেখে? তার পরিবারের অবস্থিত সদস্যদের কাছ থেকে শেখে। মা বাবা যারা তার আশেপাশে তাকে ঘিরে, তার সারাউন্ডের যারা রয়েছে, তাদের কাছ থেকেই কিন্তু সে শিখে। তারাও কথা বলছে, সেও কথা বলছে। বুঝতে পেরেছো? সে মানে জন্ম নিয়ে যে স্কুলে চলে গেলাম, স্কুলে গিয়ে অ ক খ শিখলাম, তা কিন্তু নয়। সে আগে পরিবার থেকে তার বাচনিক ক্ষমতাটার কিন্তু বিকাশ ঘটছে, তাই তো? সেখান থেকেই সে আস্তে আস্তে এই বাচনিক ক্ষমতার বিকাশ ঘটছে। আমি পয়েন্টটা কি বলছি? মানসিক বিকাশ। তাহলে বাচনিক ক্ষমতার বিকাশ ঘটছে মানে কি? এই যে তুমি কথা বলার দক্ষতা বা কথা বলার যে ধরনটা, তুমি বন্ধুর সাথে কিভাবে কথা বলছো, তুমি একজন টিচারের সাথে কিভাবে কথা বলছো, তোমার মা বা বাবার সাথে কিভাবে কথা বলছো, এই কথা বলার
শুরুটা সেটা তোমাকে কে শেখালো? তোমাকে তো পরিবারই শেখালো, তাই না? তাহলে এটা মানসিক বিকাশের সাথে সম্পর্কিত কেন? কারণ এই কার সাথে কিভাবে কথা বলতে হয় এটা কিন্তু তোমার মনের উপর ডিপেন্ড করছে, তাই না? তুমি যদি পাগল হও তাহলে কি তুমি কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি পারবে বুঝতেই পারবে না। তার মানে তোমার মানসিক বিকাশ যদি হয় তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে আমি কার সাথে কিভাবে কথা বলবো। ওকে, নেক্সট আমি আসছি, আরও একটা খুব সুন্দর পয়েন্ট দিয়েছি, সাংস্কৃতিক বিকাশ। দেখো এই প্রায় একই ধরনের পয়েন্ট, সাংস্কৃতিক বিকাশ। 5 নম্বর পয়েন্ট কি দিলাম? সাংস্কৃতিক বিকাশ। ওকে, সাংস্কৃতিক বিকাশ। সাংস্কৃতিক বিকাশটা কি? দেখবে আমরা পরিবারে আমাদের প্রত্যেকেরই একটা কালচার রয়েছে না? যে তোমার পরিবারের একটা কালচার রয়েছে, নিয়ম নীতি রয়েছে। বৃহস্পতিবার করে ঠাকুরকে অভ্যর্থনা দেওয়া, লক্ষ্মীর ঘট পাতা, শুক্রবার করে আজান, তোমাদের আজান পাঠ করা, তাই না? এই বিভিন্ন রকমের কিন্তু সব কিছু রয়েছে। হিন্দু মুসলিম প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো নিয়ম নীতি রয়েছে। আমরা হিন্দু মুসলিম বলি তাই, কিন্তু আমরা সকলেই কিন্তু ভাই ভাই। ওকে, কারণ তোমাকে কাটলেও তোমার শরীর থেকে রক্ত বেরাবে, আমাকে কাটলেও আমার শরীর থেকে রক্তই বেরাবে, রক্তের কালার লালই হবে। তুমি হিন্দু বলে তোমার রক্ত লাল, আমি মুসলিম বলে আমার রক্ত সবুজ হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। আমরা প্রত্যেকেই কিন্তু ভাই ভাই, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা জাতি, সবাই কিন্তু আমরা ভাই ভাই। বুঝতে পেরেছ? তাহলে এই যে আমরা প্রত্যেকেই ভাই ভাই, কিন্তু প্রত্যেকটা নিজস্ব জাতির একটা চিন্তা ভাবনা রয়েছে, নিজস্ব জাতির একটা নিয়ম নীতি রয়েছে, তাই না? আমরা আমাদের বাড়িতেই যদি ফলো করি, সেই বাড়িতেও দেখবে আমাদের এই যে 7 দিন, একদম সোম থেকে রবি, এই 7 দিনেও কিন্তু কোন দিন নিরামিষ খেতে হবে, বাড়িতে তুমি মাকে জিজ্ঞেস করবে, বলবে এই আজকে শনিবার, নিরামিষ খেতে হবে, কোনো আমিষ চলবে না, তাই না? কেউ বলবে আজকে বৃহস্পতিবার, তুমি জানো না আজকে লক্ষ্মীবার, নানা রকম গল্প আছে, তাই না? মানে আমরা প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো নিয়ম নীতি, এই যে কালচারটা বা এই যে নিয়ম নীতিটা, কালচারের বাংলাটাই তো হচ্ছে সংস্কৃতি। তাহলে এই যে কালচারটা, তারপর তুমি কি ধরনের পোশাক পরবে, তোমার পোশাক পরার ধরনটা, তুমি বিদেশে যাও সেখানকার পোশাক পরার ধরন আলাদা, তুমি বাঙালি ভারতবর্ষে তার পোশাক পরার ধরন আলাদা, বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন দেশের পোশাকের একটা আলাদা ধরন রয়েছে। তোমরা যারা ক্লাস 6-এ ভূগোল পড়েছিলে, সেখানে কিন্তু বিভিন্ন জাতির পোশাক পরিচ্ছদ বলে একটা চ্যাপ্টার ছিল, আমাদের সময় ছিল, এখন তোমাদের সময় ছিল কিনা আমি জানি না, সিলেবাস চেঞ্জ হয়ে গেছিলো। তাহলে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখবে, অসমিয়া যারা, তাদের পোশাকের ধরনটা আলাদা, যারা বাঙালি তাদের পোশাকের ধরন আলাদা, যারা আবার একটু ফরেনার তাদের পোশাকের ধরনটাও কিন্তু একটু আলাদা, ব্রাহ্মণরা তাদের পোশাকের ধরন একটু আলাদা। বুঝতে পেরেছ? প্রত্যেকেরই কিন্তু পোশাকের একটু ধরন আলাদা রয়েছে। এই যে কালচারটা, কোন ধরনের তার পোশাক পরিচ্ছদ মানা হয়, সে কোন ধরনের পোশাক পরিচ্ছদে অভ্যস্ত, সে কী ধরনের খাওয়া দাওয়া করতে অভ্যস্ত, সব কিছুই দেখবে। তারপর ধরো অপরের প্রতি আচরণ, কথাবার্তা, সব কিছুই, চালচলন, আদব কায়দা, এই সব কিছুই কিন্তু আমরা পরিবার থেকে অর্জন করি। এই পরিবার থেকে, মানে বুঝতেই পারছো পরিবারের কত বড় ভূমিকা রয়েছে একটা। এই সব কিছুই, তুমি কার সাথে কিভাবে কথা বলবে, আচার আচরণ করবে, তোমার বাড়িতে গেস্ট আসলো, সেই বাড়িতে গেস্ট আসলে তুমি তার সাথে কেমন ব্যবহার করবে, তাকে কেমনভাবে আপ্যায়ন করবে, এই সব কিছু তোমাকে কে শেখাবে? তোমাকে কিন্তু পরিবার শেখাবে। যখন দেখবে বাড়িতে মামা মাসি কাকু কাকিমা কেউ আসে, দেখবে বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়, বাড়িতে একটু জাঁকজমক হয়ে থাকে, তাই না? তুমি সেটা কোথা থেকে শিখছো? মাকে বা বাবাকে দেখে শিখছো, যে তারা সেই আমার মানে যারা এসছে অতিথি, তাদের সাথে কিভাবে আলাপ আলোচনা করছে, তাদের সাথে কিভাবে আচরণ করছে, সেগুলো দেখেই তো তুমি শিখছো। এবার সেগুলো দেখছো কোথায়? দেখছো সে একটা পরিবারের গণ্ডির মধ্যে যে অবস্থান করছে, তোমার মা বাবা তোমার পরিবারের একজন সদস্য, তুমি সেখান থেকেই কিন্তু সেই শিক্ষা লাভ করছো বা অর্জন করছো। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও মানে কার সাথে কী ধরনের মিশবে, আদব কায়দা, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এই সব কিছুর ক্ষেত্রে, এই সংস্কৃতির ক্ষেত্রে, এই কালচারের ক্ষেত্রে কিন্তু পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? নেক্সট আমি দেখো পয়েন্ট দিচ্ছি, ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা। ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা, এর আগেও আমি এটা বলেছিলাম। দেখো আমি এদিকে চলে আসছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা, ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা। দেখো ঐতিহ্য সংরক্ষণ মানে কি? ঐতিহ্য কোনগুলো? এই যে
আমরা আমাদের ভারতবর্ষে কলকাতাতে যে কি রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, তাই তো, বিড়লা মিউজিয়াম রয়েছে, মালদাতে গৌড় রয়েছে, আদিনা রয়েছে, দিল্লিতে তাজমহল রয়েছে, লালকেল্লা রয়েছে। এই যে এগুলো এক একটা কি আমাদের কাছে ঐতিহ্য, তাই না? এগুলো আজকেই কি তৈরি হলো, 2020 সালে তৈরি হলো না, আমাদের একদম পূর্বপুরুষ থেকেই কিন্তু এই জিনিসগুলো তারা দেখে আসছে, তারা সেটাকে রক্ষণাবেক্ষণ করেছে বলেই আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবার আমাদের কাজ কি হবে, এটাকে রক্ষণাবেক্ষণ করে আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের ছেলেমেয়েরাও যেন এই দৃশ্য, এই ঐতিহ্যগুলোকে উপভোগ করতে পারে। তাহলে ঐতিহ্য সংরক্ষণটা আমরা কিভাবে করব, সেই শিক্ষাও কিন্তু আমরা পরিবার থেকে পেয়ে থাকি, তাই না? দেখবে আমরা পরিবারের সাথে যখন কোথাও ঘুরতে বেরাই, বা ধরো কোথাও আমি ধরে নিলাম বিড়লা মিউজিয়াম গেলাম, বা সায়েন্স সিটি গেলাম, বা ধরো আমি তাজমহল গেলাম, যেখানেই ঘুরতে যাই না কেন, দেখবে তুমি যদি এই যে আরও যদি একটা ভালো এক্সাম্পল দিই, যে তুমি ঠাকুর দেখতে বেরিয়েছো একটা খুব সুন্দর, দেখবে তুমি যদি কোথাও হাত দিতে যাও, তোমার মা বা বাবা বারণ করবে, এই হাত দিবি না, জিনিসটা নষ্ট হয়ে যাবে না, তাই না? দেখবে প্রত্যেকটা জায়গাটাই এই ধরনের কন্ডিশন কিন্তু দেওয়া আছে। তোমরা যারা কলকাতা গিয়েছো, বিড়লা মিউজিয়াম গিয়েছো, সায়েন্স সিটি গিয়েছো, ইকো পার্ক গিয়েছো, সব জায়গাতেই কিন্তু যে কোনো জিনিসে ওইভাবে কিন্তু হাত দেওয়া যাবে না। কেন হাত দেওয়া যাবে না? হাত দিলে সেটা হয়তো তুমি হাত দিলে তো তুমি একা নয়, তোমার মধ্যে দেখা দেখি আরও অনেকে হাত দেবে, এবার সেইটা জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, কোনো কারণবশত হয়তো একটু বেশি চাপ পড়লে সেটা ভেঙে যেতে পারে, তাই তো, দাগ লেগে যেতে পারে। তার জন্যই কিন্তু, আর দাগ লেগে গেলে সেটাকে আবার মেরামত করা অনেক খাটনি, অনেক খরচের ব্যাপার রয়েছে, তাই তো। তো এমনিতেই আমাদের ভারতবর্ষ দেশ যে অর্থনৈতিক দিক থেকে কতটা পিছিয়ে রয়েছে আমরা প্রত্যেকেই জানি। সুতরাং এই যে ঐতিহ্য সংরক্ষণ, সুতরাং এই শিক্ষাটাও কিন্তু আমরা পরিবার থেকে পেয়ে থাকি, যে কি করে আমরা আমাদের যে ঐতিহ্যগুলো রয়েছে এই ঐতিহ্যগুলোকে আমরা রক্ষা করব, কি করে সেই ঐতিহ্যগুলোর পরবর্তী প্রজন্ম পর্যন্ত আমরা টিকিয়ে রাখতে পারবো, এই সব কিছুই কিন্তু আমরা পরিবার থেকে শিখতে পারি। বুঝতে পেরেছ কিভাবে শিখতে পারি? সেটা তো বলেই দিলাম, যে আমাদেরকে মা বাবারা যারা শেখে তারাও কিন্তু বলবেন যে হ্যাঁ এই জিনিসটা এটা দিয়ে তৈরি, সেই সম্পর্কে আমাকে কিন্তু অনেক নলেজ দিবেন। আর নলেজ যখনই আমি পাবো তখনই কিন্তু আমার কি হবে, সেই জিনিসটার প্রতি, সেই জিনিসটাকে কি করে রক্ষা করব তার প্রতি আমার একটা ধারণা তৈরি হবে, বা আমার সেটা হেল্পফুল হবে। বুঝতে পেরেছ ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা। নেক্সট আমি দেখো বলছি বৃত্তি শিক্ষা। বৃত্তি শিক্ষাটা কি? দেখো বৃত্তি মানে তো স্কলারশিপ, আমরা প্রত্যেকেই জানি, তাই তো। তাহলে বৃত্তি শিক্ষা কি, লেখো তোমরা পয়েন্টটা লিখে নাও আগে। বৃত্তি শিক্ষা, দেখবে একটা আমি যদি বলি, দেখবে যাদের যে সমস্ত পরিবারগুলো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে বা গরিব পরিবার, দেখবে তাদের পরিবারের দিকে যদি তুমি লক্ষ্য করো, একটু ভালো মতো যদি অবজার্ভ করো সেই পরিবারগুলো, তোমাদের বাড়ির আশেপাশে এরকম প্রচুর পরিবার রয়েছে, বা তোমরা যারা ক্লাস করছো তাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই রয়েছে যারা অত্যন্ত গরিব, খুব কষ্ট করে পড়াশোনা করছো। দেখবে তাদের মা বাবা যে পেশার সাথে যুক্ত, সেই সন্তানকেও কিন্তু সেই পেশাটাকে ধরে নিতে হয়। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো কারোর বাড়িতে মা বা বাবা হয়তো দৈনন্দিন যে দিন আনে দিন খায়, বা তার মা হয়তো কোনো একটা জায়গায় রান্না করে সংসারটা চালাচ্ছে, বা কারোর বাবা হয়তো মুচির কাজ করে, বা কারোর বাবা হয়তো সবজি বিক্রি করে, বা কারোর বাবা হয়তো ড্রাইভার। এই সমস্ত পরিবারগুলো, এই সমস্ত পরিবারের সন্তানরা দেখবা তারাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু পড়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায় অর্থের অভাবে। আর অর্থের অভাবে যখনই বঞ্চিত হয়ে যায়, তারা কিন্তু জীবন চালানোর জন্য, পরিবারকে চালানোর জন্য তারা কিন্তু তাদের মা বাবার পেশাটাকেই গ্রহণ করে। বুঝতে পেরেছ? যেমন বাবা সবজি বিক্রি করছে, দেখবে একজন সবজি বিক্রেতার ছেলে এরকম খুব কমই দেখা গেছে যে ডাক্তারি পড়ছে, তাই না? সবজি বিক্রেতার ছেলে ডাক্তারি পড়ছে, এটা আমরা খুব কম দেখতে পাই। এটা কখন দেখতে পাই? যদি সেই স্টুডেন্টটার মধ্যে মনের জোর থাকে যে না আমি পারবই, আমাকে পারতেই হবে, আমার বাবা পারেনি কি হয়েছে, আমাকে পারতে হবে, আমি পারবই, আমার ভবিষ্যতের জন্য আমি পারবো, তাদের তো আমি অবশ্যই স্যালুট করি। কিন্তু দেখবে অনেক ক্ষেত্রে রয়েছে, অনেক ব্যাকডেটেড পরিবার রয়েছে, বা অনেক এলাকা রয়েছে যেখানে কিনা সত্যি অর্থনৈতিক অবস্থাটা এতটাই খারাপ, বা সেই মানুষজন পরিবারদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা হয়তো বন্ধ করে বাবার সাথে হয়তো সবজিটা বিক্রি করতে হচ্ছে, বা বাবা দুধ দেয়, ছেলেও হয়তো সাইকেল নিয়ে গিয়ে দুধ দিচ্ছে। এবার মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেম,
মেয়েদের কিন্তু অনেক চাহিদা থাকে যে আমি গান শিখবো, আমি নাচ শিখবো, আমি ভালো আর্ট শিখবো, আমি বিউটিশিয়ান কোর্স করব, কিন্তু সবাই কি সব কিছু করতে পারে? আমি ভালো ডাক্তার হব, আমি গাইনোলজিস্ট হব, আমি ফিজিশিয়ান হব, আমি ডেন্টিস্ট হব, সবাই কি পারে? সেই সুযোগ সুবিধা কি সবাই পারে? আমি যদি তোমাদেরকেই প্রশ্ন করি, সবার কি এই সুযোগ সুবিধাটা আসে? আসে না। কারণ কেন আসে না? প্রত্যেকের আর্থিক অবস্থা সচ্ছল নয়, প্রত্যেক পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয়, তাই না? সুতরাং চাওয়ার ইচ্ছে অর্থাৎ ইচ্ছে থাকলেও কিন্তু আমরা পাই না। তবে কখন পাই? যদি আমার মনের জোর থাকে। মনের জোর থাকলে আমি অবশ্যই পাবো, এটা আমিও বিশ্বাস করি, আর আমি তোমাদেরকেও বলবো মনের জোর থাকলে তুমিও পাবে। তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি যদি বাদ দাও, ও দেখা যাবে, তাহলে তুমি পাবে না, তাই তো? ঠিক তেমনই আমি বৃত্তি শিক্ষার ক্ষেত্রে কি বললাম, এই বৃত্তি শিক্ষাটা কিন্তু পরিবারের ভূমিকা রয়েছে। কেমন পরিবারের ভূমিকা? একটা পরিবারের মা বাবা বা তার পরিবারের অন্যান্য সদস্যরা কিভাবে জীবনযাপন করছে, কি কাজ করছে, সেই কাজের উপর ভিত্তি করেও কিন্তু পরিবারের যে নতুন সদস্য মানে তুমি বা আমি, সেই সদস্যের কি হয়, বাকি জীবনটা কিন্তু নির্ধারিত হয়। তার বাবা যদি সবজি বিক্রি করে, ছেলেও হয়তো সবজি বিক্রেতার লাইনে চলে যায়, তাই তো? আমরা এই জিনিসগুলো দেখেছি। সুতরাং এই বৃত্তি শিক্ষাটা কি হয়, এই প্রজন্ম থেকে পরের প্রজন্মে স্থানান্তরিত হয়ে যায়, বাবার থেকে ছেলের স্থানান্তরিত হয়ে যায়। বুঝতে পেরেছ? সুতরাং সেটা কি পরিবারের মধ্যেই তো, তুমি বাবা যা করছে তুমিও তো তাই করবে, মা যা করছে তুমি তো তাই করছো, তাই না? কারণ তোমার আদার্স অন্য কোনো সম্পর্কে নলেজ নেই, বা নলেজ থাকলেও হয়তো আর্থিক অবস্থা সেরকম সচ্ছল নেই, তার জন্য তুমি পারছো না, তাই তো? তখন কি করছো? মা বাবার বৃত্তিটাই তুমি গ্রহণ করছো, যেন তোমার পরিবারটা কষ্ট মষ্ট করেও চলে যায়, তোমার নিজের পেটটা যেন ভালো মতো চলে যায় কোনো রকমে। বুঝতে পেরেছ? এটা কি বলছি, বৃত্তি শিক্ষা। আর এক্ষেত্রে পরিবারের ভূমিকা কিন্তু রয়েছে। কেন রয়েছে? পরিবারের অন্যান্য সদস্যদের মতামত রয়েছে এখানে, তাদের উপদেশ রয়েছে। তো তুমি সবজি বিক্রেতার লাইনে গেলে তোমার বাবার পারমিশন নিয়েই তো গেলে। বুঝতে পেরেছ? তো নেক্সট দেখো, আমি আরও একটা পয়েন্টে আসছি, বৃদ্ধি ও বিকাশ। খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছি, বৃদ্ধি ও বিকাশ। তোমাদের বৃদ্ধি ও বিকাশ নিয়ে আমি পরে বোঝাবো এই দুটো টার্ম। এই দুটো টার্ম কিন্তু খুব মূল্যবান একটা টার্ম। বুঝতে পেরেছ? বৃদ্ধি ও বিকাশ মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকে ভাবে স্যার বৃদ্ধি আর বিকাশ তো একই জিনিস। না, বৃদ্ধি আর বিকাশ মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই দুটো জিনিস পুরো আলাদা, এই দুটোর পার্থক্য রয়েছে। যখন আমি ক্লাস নেব তখন আমি এগুলো নিয়ে বোঝাবো, না তো আজকে এটা নিয়েই পুরো একটা বড় নোট হয়ে যাবে। ওকে, তাহলে দেখো বৃদ্ধি ও বিকাশ। আমার এখানে প্রশ্ন কি, পরিবারের ভূমিকা। তাহলে বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে পরিবারের কি ভূমিকা রয়েছে? দেখবে একজন একটি শিশু যখন ছোট্ট থেকে বড় হচ্ছে, তার যে বৃদ্ধি আর বিকাশ হচ্ছে, বিকাশ কোনগুলো? মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ, এগুলোকে বলা হয় বিকাশ। আর বৃদ্ধি কোনগুলো? তুমি ছোট্ট ছিলে, আস্তে বড় হলো, আরেকটু বড় হলে, আরেকটু বড় হলে, তোমার হাতটা আগে এইটুকু ছিল, এখন হাতটা এত বড় হয়েছে, এখন এত বড় হয়েছে, এটাকে বলা হচ্ছে বৃদ্ধি। আর তাই তো? আর বিকাশ কোনগুলো? এই যে মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, এগুলো বিকাশ। তো আমি এগুলো নিয়ে পরে আলোচনা করব, তোমাদের সিলেবাসে রয়েছে, ক্লাস 12-এও রয়েছে। তাহলে দেখো, বা পরবর্তী এডুকেশন নিয়েও যারা পড়াশোনা করবে সেখানেও রয়েছে, যত বেশি যাবে তত জানতে পারবে। তাহলে এই বৃদ্ধি বিকাশ, একটি শিশুর যদি যথাযথ বৃদ্ধি আর বিকাশ হয় তবেই কিন্তু সে যথার্থ শিক্ষা লাভ করতে পারবে, তাই না? দেখবে আমরা আশেপাশে অনেক বিকলাঙ্গ শিশু দেখতে পাই, যাদের ঠিকমতো বৃদ্ধি হয়নি, ঠিকমতো বিকাশ হয়নি। তারা কি শিক্ষা গ্রহণ করতে পারে ঠিকভাবে? আমাদের মতো নর্মাল শিক্ষা গ্রহণ করতে পারে না। তাদের জন্য স্পেশাল এডুকেশান, স্পেশাল ক্লাস, স্পেশাল ইনস্টিটিউট, স্পেশাল স্কুল এসব কিন্তু তৈরি করেছেন গভর্নমেন্ট, তাই তো? বা ছোট ছোট পাবলিক সংস্থাও তৈরি করেছেন। কেন? তারা আমাদের নর্মাল মানুষদের মতো কিন্তু তারা শিক্ষা গ্রহণ করতে পারবে না, তাই তো? যারা অন্ধ, তোমার মতো কি শিক্ষা গ্রহণ করতে পারবে না। তারা কি করে ব্রেইল পদ্ধতির মাধ্যমে পড়াশোনা করে, এগুলো জানবো আমরা। যারা কানে শুনতে পায় না, তাই তো? যারা দেখতে পায় না, তাহলে তারা কি করে? তারাও তো পড়াশোনা করছে, কিন্তু তাদের পড়াশোনার পদ্ধতির ধরনটা আলাদা। ওকে, তাহলে দেখো, একটি শিশুর যথাযথ যদি বৃদ্ধি আর বিকাশ হয়, সে কিন্তু কি করতে পারবে? ভালো শিক্ষা অর্জন করতে পারবে। তাহলে বৃদ্ধি আর বিকাশ যাতে যথাযথ হয়, তাহলে সেটা কাকে দেখতে হবে? কার দায়িত্ব থাকবে?
পরিবারের দায়িত্বে থাকবে। একটি শিশুর বৃদ্ধি আর বিকাশ কখন সম্ভব হবে? যখন তাকে সময় মতো খাওয়া দাওয়া দেওয়া হবে, সময় মতো শরীরচর্চা করানো হবে। ছোটোবেলায় তো শিশু নিজে নিজে সব কিছু করতে পারবে না, তাহলে তাকে পরিবারের মধ্যে অবস্থিত যারা রয়েছে, মা বাবা, দাদা দাদু, দিদা ঠাকুমা, যারা যারা অবস্থান করছে, প্রত্যেককেই কিন্তু ভূমিকা গ্রহণ করতে হবে। তারা যদি একটি শিশুর বৃদ্ধি ও বিকাশের দায়িত্বটা নেয়, যথাযথ বৃদ্ধি বিকাশ হয়, তারা যদি পরিবারের প্রত্যেকটা সদস্য যদি একটি শিশুকে দেখভাল করে ভালো মতো, তবে সেই শিশুর যথাযথ বিকাশ হবে, বৃদ্ধি হবে এবং সে শিক্ষা গ্রহণে আগ্রহী হবে, তার পর্যাপ্ত যথাযথ শিক্ষা গ্রহণ করতে পারবে। সুতরাং এক্ষেত্রেও বৃদ্ধি আর বিকাশের ক্ষেত্রেও কিন্তু পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, নেক্সট দেখো, 8টা পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, আজকে তোমাদের আরও একটা পয়েন্ট দিয়ে দিই নাকি, কি বলো? 9 নম্বর পয়েন্ট দেবো? 9 নম্বর পয়েন্ট দিয়েই দিই। 9 নম্বর, ওই যে ফুচকা খেতে গিয়ে ফুচকা ফাও, তাই না? 10 টাকায় 8টা না 6টা দেয়। তোমাদের ওদিকে কটা দেয় জানি না, আমাদের এদিকে তো 10 টাকায় 8টা 6টা এরকম দেয়। তো আমরা চাই কাকু একটা ফাও দিন। তো আজকের নোটের উপর একটা ফাও পয়েন্ট। চলো একটা ফাও পয়েন্ট আমি কী দেবো, সবই তো পয়েন্ট প্রায় দিয়ে দিয়েছি, এরকম অনেক পয়েন্ট হয়, 5 6 7 8। চলো ভাষার বিকাশ। ভাষার বিকাশ, ওকে। আমি একটু আগে মানসিক বিকাশের মধ্যে এটা আমি বলতে যাচ্ছিলাম, তো আমি তখনই ভেবে নিলাম তোমাদের এটা আলাদাভাবেই বলবো। পয়েন্ট বাড়ালে নাম্বার বেশি, তাই না? আমি বারবার বলেছি। তাহলে দেখো ভাষার বিকাশটা কি? এই যে তুমি যখন কথা বলতে শিখছো, তুমি ছোট্ট থেকে যে কথাগুলো বলছো, মা, বাব্বা, মাম্মা, এইভাবে যে তুমি কথাগুলো বলতে 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 আস্তে আস্তে কথা বলতে শিখছো, আজকে এই সময় তুমি যত বড় হচ্ছ তত তোমার কথার স্পষ্টতা বাড়ছে। তুমি সকলের সাথে একদম স্পষ্ট হয়ে কথা বলতে পারছো, স্পষ্টভাবে কথা বলতে পারছো। ছোটোবেলায় কি স্পষ্টভাবে কথা বলতে পারতাম আমরা? জন্ম নিয়ে নিয়ে কি কথা বলা শিখে যেতাম? না। কেউ বলতে পারবে তোমরা? আমি তোমাদেরকে প্রশ্ন করলাম যে একটি শিশুর জন্ম নেওয়ার পর সে যে কথা বলে, সেই কথা বলার প্রকাশটা কিভাবে পায়? এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো। যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তারা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে আমায় জানাবে যে একটি শিশুর জন্ম নেওয়ার পর তার কথা বলার বিকাশ বা সে যে কথা বলল সেটা কিসের মাধ্যমে প্রকাশ পায়। এটা যদি তোমরা বলতে পারো তাহলে পরের ভিডিওতে তোমাদের আমি আরও আপডেট কিছু আরও উন্নত নোটস করার চেষ্টা করব। এবং আর যদি নাও পারো, যদি বলো যে স্যার পারিনি, আপনি বলে দেন, আমি অবশ্যই তোমাদের কমেন্টে বলে দেবো বা পরবর্তী ভিডিওতে বলে দেবো। আমি তোমাদের জন্য এটা কিন্তু জিজ্ঞাসা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম। ওকে, কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম যে কি প্রশ্নটা কি আবার বলে দিচ্ছি। যারা মন দিয়ে ক্লাসটা করছো তারা কিন্তু, তাদের জন্য বলছি, সবার জন্য নয় প্রশ্নটা, কারণ যারা মন দিয়ে ক্লাস করছো তাদের জন্যই, যে একটি শিশুর জন্ম নেওয়ার পর তার যে বাচনিক ক্ষমতা বা যে ভাষার বিকাশ বা কথা বলার বিকাশ সেটা কিসের মাধ্যমে প্রকাশ পায়। এটা তোমরা যদি আমাকে উত্তর দিতে পারবো তাহলে আমি বুঝবো যে সত্যি তোমরা ভালো মতো ক্লাস করছো বা ভালো মতো সব কিছু বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো ভাষার বিকাশের মধ্যে কি বললাম, তাহলে সে যখন কথা বলছে বা কথা বলাটা শিখছে, আস্তে আস্তে স্পষ্টতা শিখছে, এই প্রথম যে কথা বলছে সেটা সে কোথায় শিখছে? পরিবারের মধ্যে শিখছে। তার মা বাবা তাকে শেখাচ্ছে, তার দাদা দিদি ঠাকুমা দাদুরা তাকে শেখাচ্ছে, তবেই সে শিখতে পারছে। তাই তো সে প্রথম কথা বলার বিকাশ বা প্রথম যে তার ভাষার বিকাশ হচ্ছে সেটা কিন্তু এই পরিবারের মধ্যে থেকেই হচ্ছে। সুতরাং একটা শিশুর ভাষার বিকাশের ক্ষেত্রে কিন্তু পরিবারের ভূমিকা অনস্বীকার্য বা অতি গুরুত্বপূর্ণ। এই হলো টোটাল তোমাদের 9টা পয়েন্ট। ওকে, আরও পয়েন্ট হয়, তোমরা চাইলে আমি আরও পয়েন্ট দিতে পারো। কত পয়েন্ট নেবা সব দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, সবই তোমাদের জন্য, আমার কিছু নেব না। তোমরা বুঝো, তোমরা নিজেরা পয়েন্ট বানাও, পারলে তোমরাও নিজেরা পয়েন্ট বানিয়ে আমাকে দেখাও যে স্যার এই পয়েন্টটা হবে। আমি তোমাদের অবশ্যই দেখে সেটা বলে দেবো যে হবে কি হবে না। ওকে, তাহলে দেখো আজকে আমরা কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই 3য় অধ্যায় শিক্ষার বিভিন্ন রূপ এখান থেকে আলোচনা করলাম, যে অনিয়ন্ত্রিত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন কি, এই শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা মূল্যায়ন করো। এইটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। আমি জানি না তোমরা বইয়ে পাবে কি পাবে না, বা তোমরা যারা বই কিনেছো টেক্সট বুক ছায়া প্রকাশনীর, সেখানে কতটা ভালো মতো লেখা আছে। আমি নোটসটা তোমাদের চেষ্টা করেছি যতটা সহজ সরল করে ভালো মতো লেখার। আমি তোমাদেরকে নোটটা গ্রুপে পাঠিয়ে দেব। আর আবারও বলছি,
তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে বোঝাবে যে হ্যাঁ স্যার ক্লাসটি ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলো দিতে পারবো। ওকে, আর হ্যাঁ, যদি তুমি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের জন্য যে গ্রুপ ওপেন হয়েছে সেই গ্রুপে তুমি যদি এখনও যুক্ত না হয়ে থাকো, নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622 এই নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করো, তোমার নাম এবং ক্লাস লিখে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করো, আমি তোমাদের গ্রুপে যুক্ত করে নেব। ওকে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।